কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি কলকাতার থেকে ভালো। বর্তমানে কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কাশ্মীরের সুরক্ষা পরিস্থিতি নাকি কলকাতার থেকে ভালো, এমনটাই বলছেন কাশ্মীরের, জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, উপরাজ্যপাল বা ছোট লাট সাহেব মনোজ সিনহা। বড় বিতর্কিত কথা বলে ফেলেছেন মনোজ সিনহা কলকাতায় বসে। কলকাতায় শিল্পপতিদের মুখোমুখি হয়ে মনোজ সিনহা এটাও বলেছেন যে কাশ্মীরে কলকাতার থেকে ভালো ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ ব্যবসার যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো এবং পরিবেশ কলকাতার থেকে অনেক ভালো। কিন্তু একটা বিষয় আমার বারবার মাথায় ঠেকছে, মনোজ সিনহা এটা কি বললেন? কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জম্মু অ্যান্ড কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কলকাতার থেকে ভালো, এটা রাজ্যপাল কলকাতায় বসে বলছেন। আমি এই মুহূর্তে কয়েকটা ছবি দেখাবো এবং তারপর সম্ভবত আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাটা হয়তো কিছুটা হলেও সত্যি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রিপাবলিক বাংলার কলকাতার স্টুডিওতে, কলকাতার হেডকোয়ার্টার রিপাবলিক বাংলার, সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই ছবিগুলো দেখতে পাচ্ছি। এই ছবি এটা কাশ্মীরের ছবি নয়, এটা কলকাতার ছবি। এরা কেউ জঙ্গি নয়, এরা কেউ উগ্রপন্থী নয়, এরা চাকরি চেয়েছিল, এরা সুখে সংসার করতে চেয়েছিল, এরা চাকরি প্রার্থী আমাদের বাংলার। এরা সেই সমস্ত বাড়ির, সেই সমস্ত পরিবারের ছেলে মেয়ে, আমার পরিবারের ছেলে মেয়ে, আপনার পরিবারের ছেলে মেয়ে, এবং এদেরকে দেখুন চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে। না, কাশ্মীরে নয়, কলকাতাতে চাকরি প্রার্থীদেরকে জঙ্গি উগ্রপন্থীদের মতন চ্যাংদোলা করে পুলিশ প্রেজেন্ট ভ্যানে তোলে। কাশ্মীরে আপনি দেখেছেন ডিএ আন্দোলনকারীদেরকে? কাশ্মীরে দেখেছেন কোন কাশ্মীরি মেয়েকে মাথা ন্যাড়া করে প্রতিবাদ করে রাস্তায় বসে থাকতে এবং চিৎকার করে বলতে, আমি কবে চাকরি পাবো, আমার চাকরি চুরি গেছে? যাদের গা জ্বালা করছে জম্মু অ্যান্ড কাশ্মীরের উপরাজ্যপালের এই বক্তব্যে, তাদের বলার সময় এসেছে। আপনারা ভয় পাচ্ছেন, হ্যাঁ আপনাদের বলছি, আপনারা ভয় পাচ্ছেন। শাসক ভয় পাচ্ছে বোধহয়, শাসক ভয় পাচ্ছে এবং সে কারণে শাসক বারবার অবরুদ্ধ করার চেষ্টা করছে, চ্যাংদোলা করে আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রেজেন্ট ভ্যানে তোলার চেষ্টা করছে, মিথ্যে মামলা দিচ্ছে। শাসক ভয় পেয়েছে। বিরোধীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, বিরোধীরা বলছেন নবান্নতে যারা বসেন তারা ভয় ঠক ঠক করে কাঁপছে, ঢেউ উঠছে, কারা টুটছে, ভয় কমছে, মানুষ জাগছে, মানুষ জেগে বুঝতে পারছে যে এর বিরুদ্ধে লড়াইটা করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, চাকরি চুরির বিরুদ্ধে লড়াইটা করতে হবে এবং চোখে চোখ রেখে লড়াইটা করতে হবে ডিএ আন্দোলনকারীদের দেখে। তাই সম্ভবত কলকাতা পুলিশ, যারা অন্যান্য সময় দেখা গেছে টেবিলের তলায় লুকিয়ে থাকে, ফাইল মাথায় করে লুকিয়ে থাকে কলকাতা পুলিশ, তারা এই সময় বীর বিপ্লবী সেজে ডিএ আন্দোলনকারীদের ধমকে চমকে বলা হয় আপনারা যাবেন না। কোর্টের অর্ডার দেখানোর পরেও কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ, রাজ্য পুলিশ তারা বিভিন্ন সময় ঠিক এভাবেই অতি সক্রিয় হয়ে ওঠেন। আমার আজ প্রশ্ন, এই অতি সক্রিয়তাটা কেন সিলেক্টিভ? রাজ্য পুলিশ জবাব দিতে হবে বাংলার মানুষকে জবাব দিতে হবে। কোর্ট বলে দেওয়ার পরে কোন সাহসে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, হাওড়া পুলিশ তারা একের পর এক আন্দোলনকারীদেরকে আটকায়? কোন সাহসে? কাদের চাকরি করছে কলকাতা পুলিশ, কাদের চাকরি করছে রাজ্য পুলিশ? রাজ্য পুলিশ মানুষের চাকরি করছে, মানুষের টাকায়, আমার টাকায়, আপনার টাকায় রাজ্য পুলিশ মাইনেটা পায়। রাজ্য পুলিশ এদেরকে আটকে দিচ্ছে কার অর্ডারে? রাজ্য পুলিশ এদেরকে বারবার থেমে যেতে বলছে, মাইকিং করছে কার অর্ডারে? এই বাংলায় কতটা লজ্জার! এই বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি কাশ্মীরের থেকেও খারাপ। বা রাজ্যপালের কথায়, জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপালের কথায়, মনোজ সিনহার কথায়, এই বাংলার থেকে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেশি সুরক্ষা নাকি কাশ্মীরে পাওয়া যায়। ভাবুন, এই দিনও দেখতে হলো, এই দিনও শুনতে হলো। বাংলার মানুষ জবাব চায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়ে গেছেন?
এবং সে কারণে যেন তেন কারণে একের পর এক আন্দোলন, সেই আন্দোলনগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাংলার মানুষ জানতে চায় যে একের পর এক আন্দোলনকারী, একের পর এক চাকরি প্রার্থী, তাদেরকে কি এই কারণে ধমকিয়ে, চমকিয়ে, চোখ রাঙিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? বাংলার মানুষ তো চুপ হবে না। বাংলার মানুষ উল্টে শাসককে জিজ্ঞেস করবে, রাজা তোর কাপড় কোথায়? বাংলার মানুষ উল্টে শাসককে বলবে, মা শাসক তুমি ভয় পেয়েছো। বাংলার মানুষ আজ জবাব চায়। আর কতদিন এই ভয় পেয়ে দমন পীড়ন চলবে? 120 সেকেন্ডের মধ্যে আজ সারা দিন ধরে যে দমন পীড়ন চললো এবং সেই অভিযোগগুলো দেখে নেব, এবং তারপর জম্মু অ্যান্ড কাশ্মীরের উপরাজ্যপাল যে বিতর্কিত বক্তব্যটি রেখেছেন সেইটা শুনবো। প্রথমে 120 সেকেন্ডে দেখে নিই সারা দিন ধরে কিভাবে দমন পীড়ন চললো এদের উপরে। তোমরা মানছি না তোমার দেওয়া চার, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ভেসে গেল মিথ্যাচারে ঢোল, বলো হরি বল, হরি বল। দেখতে পাচ্ছ, এই দেখা যায় নবান্ন, এই নবান্নের সভাঘরের সামনেই কিন্তু তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, এবং একের পর এক গাড়িতে গার্ডরেল আনা হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করি। একের পর এক গাড়িতে গার্ডরেল আনা হচ্ছে। কলকাতা পুলিশ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ বাংলার পুলিশ থেকে শুরু করে সমস্ত যে থানা থেকে কিন্তু গার্ডরেল এখানে নিয়ে আসা হচ্ছে। ভোর রাত থেকে তুমুল উত্তেজনা। হাইকোর্টের নির্দেশের পরও নবান্ন বাস স্ট্যান্ডে নির্ধারিত জায়গায় বসতে দেওয়া হলো না জি আন্দোলনকারীদের। অগত্যা ফুটপাতেই অবস্থানে বসেন অনড় আন্দোলনকারীরা। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। পুলিশের তরফ থেকে ওঠানো হচ্ছে ভাস্কর ঘোষ সহ ডি আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয় রাজ্যের প্রধান সচিবালয়কে। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরও আন্দোলনকারীদের আটকাতে এত তৎপর কেন পুলিশ প্রশাসন? পুলিশ তো বাধা দিবেই, কারণ পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। শাসক দল অবশ্য বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকে রাজনৈতিক রং দিতেই ব্যস্ত। আটকানো যাবে না, যারা রাজনৈতিক কারণে আন্দোলন করছেন তারা করুন, আমার কিছু বলার নেই। নবান্নের কাছে আন্দোলন মানেই অতি সক্রিয় পুলিশ প্রশাসন। এই সক্রিয়তা অবশ্য দুর্নীতি রুখতে অথবা নারী নিরাপত্তায় দেখা যায় না। বিরোধী দলনেতা সচিবালয়ে ঢুকলেও নিরাপত্তা বাড়াতে হয় যেখানে, সেখানে সাধারণ মানুষ কোন ছাড়? হকের দাবিতে আন্দোলনকে ভয় পাচ্ছে শাসক, তাই আদালতের নির্দেশ পর্যন্ত অমান্য করতে পিছপা হচ্ছে না প্রশাসন। ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়াকে পুলিশ দিয়ে আটকাতে পারবে তো রাজ্য সরকার? জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, তাদের মধ্যে থেকে দুজনকে আমি প্রথমে ইন্ট্রোডিউস করাবো। সারা দেশ তাদের এই আন্দোলন দেখছে, সারা দেশ এই দমন পীড়ন যারা করছে তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা যারা করছে তাদেরকে আজ স্টুডিওতে, রিপাবলিক বাংলা স্টুডিওতে পাওয়ার সৌভাগ্য আমি পেয়েছি। এই মুহূর্তে ভাস্কর ঘোষ ডিএ আন্দোলনকারী আমার সঙ্গে রয়েছেন, দেবযানী মণ্ডল চাকরি প্রার্থী রয়েছেন। দুজনকেই আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে বলছি, এই লড়াইটা আমরা লাগাতার আজ ভোর 5:30 থেকে আমরা লাইভ ছিলাম, প্রয়োজন হলে কাল রাত 12টা থেকে, আজ রাত 12টা থেকে লাইভে থাকবো। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন অরিন্দম আচার্য পুলিশ, প্রাক্তন পুলিশ কর্তা। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু যেটা দিয়ে আমি শুরুটা করলাম, সারা দিন ধরে ভোর 5টা থেকে আমরা তো দেখলাম একেবারে শুরু থেকে, অন্য দিন সাধারণভাবে পুলিশ বাবুদেরকে পাওয়া যায় না, আজ 5টা থেকে ডিএ আন্দোলনকারীদের আটকানোর জন্য তারা প্রোঅ্যাক্টিভ হয়ে গেছিলেন। নবান্নর সামনে বেশি কাজ দেখাতে হবে, এবং তারপরে আমরা সারাদিন ধরে যে চিত্রগুলো দেখালাম, চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলার চিত্র, তারা জঙ্গি নয়, উগ্রপন্থী নয়, কিন্তু তাও তাদেরকে যেভাবে চ্যাংদোলা করে তোলা হলো, বাথরুম আটকে দিয়ে যেভাবে ধমকিয়ে চমকিয়ে আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা হলো, তারপরেও তারা আন্দোলনটা করলো, আমি তাদের ছবিগুলো দেখাবো। কিন্তু এর পরে ঘটলো আরেকটা ঘটনা। বাংলায় এসেছেন জম্মু অ্যান্ড কাশ্মীরের উপরাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, এবং ব্যবসায়ীরা যারা শিল্পপতি বাংলার, তারা প্রশ্ন করার সময় ওনাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আমরা কাশ্মীরে কেন ইনভেস্ট করবো মনোজ বাবু। মনোজ সিনহা বললেন,
ভরসা তো করে দেখুন বাংলার থেকে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কাশ্মীরে, ভরসা করে দেখুন বাংলার থেকে ভালো সুরক্ষা পরিস্থিতি এখন কাশ্মীরে, ভরসা করে দেখুন বাংলার থেকে ভালো শিল্পের জন্য শিল্প বান্ধব পরিস্থিতি এখন কাশ্মীরে। মনোজ সিনহা ঠিক কি বলেছেন আমি শুনবো, কারণ মনোজ সিনহার এই বক্তব্যের পরে তৃণমূল কংগ্রেস কিন্তু চুপচাপ বসে নেই। তৃণমূল কংগ্রেস বলছে এটা নাকি বাংলাকে অপমান। মনোজ সিনহার এই বক্তব্য বাংলার মানুষ শুনুক এবং তারপর বিচার করুক সত্যি কি এটা বাংলার অপমান, না এটা আমাদের বাংলার দুর্দশা যে এই দিন আজ দেখতে হলো কাশ্মীরেও আমাদের থেকে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন শুনবো মনোজ সিনহার বক্তব্য। वेस्ट बंगाल से ज़्यादा सुरक्षित वहाँ लोग महसूस करेंगे और जो अनुभव आपका यहाँ है उससे सुखद अनुभव आपको मिलेगा, ये मैं आपको अश्योर करता हूँ। इनका पैमाना ये है कि यहाँ इंडस्ट्री बहुत पहले शुरू हो गई थी, वहाँ 2019 के बाद प्रयास शुरू हुआ है। तो अभी तो वहाँ ये बहाल करने में हम लोग लगे हुए थे कि कलकत्ता से बेहतर कानून व्यवस्था हो, शांति हो, स्थापित हो गई है, तो अब इंडस्ट्री भी यहाँ से बेहतर हो इसकी कोशिश हो रही है। আমি একদম সরাসরি চলে যাব সজল ঘোষের কাছে। সজল বাবু, এটা কি বলে বসলেন মনোজ সিনহা? বাংলার থেকে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন কাশ্মীরে, সুরক্ষা কাশ্মীরে, শিল্প বান্ধব পরিস্থিতি নাকি কাশ্মীরে? একটা রাজ্যকে হাইলাইট করতে গিয়ে আরেকটা রাজ্যকে কেন ছোট করে দেখানো হচ্ছে? না, একটা রাজ্যকে বললে আরো ছোট করবেন না, আমার রাজ্যকে কেন ছোট করে দেখানো হচ্ছে? উনি যেটা বলেছেন সেটা বাস্তব সত্যি কথা। যেটা বলেছেন বাংলায় বসে বাঙালির চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে বলেছেন, কিন্তু অ্যাজ এ বাঙালি একজন বাংলার ছেলে হিসেবে, এখন আবার বাঙালি বললে আবার দিদি রাগ হবে, বাংলার ছেলেই বলি, হ্যাঁ বাংলার ছেলে হিসেবে, বাঙালি হিসেবে এই কথাটা আমাদের শুনতে ভালো না লাগলেও এটা সত্যি কথা। আপনাকে এটার জন্য কাশ্মীর যেতে হবে না, কাশ্মীরে ঘুরতে হবে না, আপনি হিসাব করে দেখুন যে এই রাজ্যে গত এক বছরে কত খুন, ধর্ষণ, রাজধানী, কী কী ঘটনা, আইন শৃঙ্খলার কী কী ঘটনা, অবনতির ঘটনা ঘটেছে, আর আপনি দেখুন কাশ্মীর, জম্মু কাশ্মীরে কী কী ঘটনা ঘটেছে। তাতে আপনি দেখতে পাবেন যে জম্মু কাশ্মীরের অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক ভালো। যারা এগিয়ে বাংলা বলতো তারা এখন জম্মু কাশ্মীরের থেকেও আইন শৃঙ্খলায় পিছিয়ে। সেটাই আজকে রাজ্যপাল বলে গেছেন, কিন্তু বাংলার একজন ছেলে, আবার যে বললাম বাংলায় জন্মগ্রহণ করা একটা বাঙালি যুবক হিসেবে সেটা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে একদম। এবং তার পাশাপাশি এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু কেন রাজনৈতিক বক্তব্য? এটা স্বাভাবিক বক্তব্য, যে কোনো বাঙালির বক্তব্য। অনির্বাণ, তুমি কি মানো এটা? না, বলছি কবার ইন্টারাপ্ট করবে বলো, কারণ যেটা বলবে এক্ষুনি তুমি ইন্টারাপ্ট করবে, যে যার মতন কথা বলবে, এবং তারপর আমি ভাস্কর দাদের কাছে যাব, ওটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি আর মোদির মতো কথার খেলাপ করো না। না, মোদি হোক, মমতা হোক, তাদের থেকে বেশি ইম্পর্টেন্ট ভাস্কর ঘোষ বা দেবযানী মণ্ডলের কথা শোনা। হ্যাঁ নিশ্চয়ই, কারণ কি তোমরা শুনতে পাচ্ছ না, মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তুমি শুনবে তো? আমি শুনবো না, গোটা বাংলা শুনবে। বলো। কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই খুব দুর্দান্ত, যে কারণে গতকালই জঙ্গি হানায় সেনারা মারা গেছেন। উপরাজ্যপালের কথা বলছিলেন, এক সময়কার জম্মু কাশ্মীরের রাজ্যপাল, উপটুপো নয়, তিনি পুলওয়ামা নিয়ে অনেক কিছু বলেছেন, সেটা নিয়ে তোমরা যদিও কথা বলতে দাও না। এই কাশ্মীর থেকে আগের মাসে ত্রেগাম বলে একটি অঞ্চলের বিজেপির সদস্য, তারা সাংগঠনিক সদস্য, যুব মোর্চার মাথা ঠাথা এইসব লোকজন, তারা জঙ্গি এই অভিযোগে অ্যারেস্ট হয়েছে। আমি দুটো মাত্র উদাহরণ দিলাম। কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ। চারটে উদাহরণ দেব অনির্বাণ তোমায়। না, আমি কোনো একটি রাজ্যে মানে বল ভেবে, মোদির মতোই শোনো না, বল ভেবে মোদির মতো করলে তো, ফুটবল খেলতে গিয়ে একটা বাচ্চা ছেলে সে লাথি মেরেছিল বোমে, তার হাত পা উড়ে গেছিল। হ্যাঁ, এরকম বহু বাচ্চা। কোনো একটি রাজ্যের শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। কোনো একটি রাজ্যে চালিকা শক্তি যারা, নবান্নর চালিকা শক্তি যারা সরকারি কর্মচারী, তাদেরকে কখনো কুকুরের মতন ঘেউ ঘেউ করছে বলা হয়। আচ্ছা, কাশ্মীরে তুমি দেখেছো কোনো চাকরি প্রার্থীকে মাথা ন্যাড়া করে চিৎকার করে প্রতিবাদ করতে? কাশ্মীরে দেখেছো? আজকে আমি দেখেছি কাশ্মীরের প্রিজন ভ্যানে কি করে জঙ্গিদের তোলা হয়, আমি দেখেছি, রিপাবলিক নেটওয়ার্ক লাগাতার কভার করেছে। কিন্তু চাকরি প্রার্থীদেরকে প্রিজন ভ্যানে যেভাবে তোলা হয় দেখেছো কোনো রাজ্যে? বলছি, কাশ্মীরে যখন সেনা জওয়ানদের কনভয় হামলা হলো সেটা দেখেছিলে? অবশ্যই দেখেছি। এবং তার পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক যখন হয়েছিল সেটাও দেখেছি, সেটা কভারও করেছি, এয়ার স্ট্রাইকটাও কভার করেছি, এবং তখন টুকরে টুকরে গ্যাং কিভাবে মিনমিন করেছে সেটাও দেখিয়েছি। যেটা কোনো প্রমাণ নেই। যাই হোক, এবার সত্যপাল মালিক সেই পুলওয়ামা নিয়ে কি বলেছিল সেটা শুনেছিলে? এই দেখো, আর কিছু বলতে পারছো না, এটাই সমস্যা। যাই হোক, বাংলাকে খারাপ দেখানো, বাংলা কত খারাপ এটা বোঝানো বিজেপির পলিটিক্যাল ডিএনএতে আছে। মনোজ সিনহাও একজন বিজেপি নেতা, তিনি উপরাজ্যপাল পদে থাকলেও বিজেপি নেতা।
যেমন সত্যপাল মালিকও বিজেপি নেতা হিসেবেই রাজ্যপাল হয়েছিলেন এবং বিজেপি নেতা হিসেবেই তিনি পুলওয়ামার পর্দা ফাঁস করেছেন এবং সেই জন্য যারা যারা দায়ী তারা আজ অবধি মুক্তি খোলা সাহস দেখাননি, যার ফলে জম্মু কাশ্মীর নিয়ে মনোজ সিনহা যাই বলুন না কেন উনি নিজেও জানেন ওনাকে তার রাজনৈতিক প্রভুর কথায় বাংলায় ছোট করে দেখাতে হচ্ছে। বলেছে গতকালও সেনা জওয়ানরা মারা গেছে। কাশ্মীর এমন একটা ইস্যু যেখানে একটা সামান্য ঘটনা ঘটলেও সারা ভারতবর্ষে সেটা রিফ্লেক্ট করে। আমি বলতে আমি এটা বলিনি তোমাদের মতন পুলওয়ামা সেনারা মারা গেছে কি হাসি ওদের কি আনন্দ, আমি সেটা বলিনি প্লিজ। আমি তোমার সময় ডিস্টার্ব করিনি, তুমি করছো। দেখো এত ভদ্রতা দেখিয়ে এত ভদ্রলোক সেজে এখন তুমি এরকম বলতে শুরু করেছো। আমি যেটা বলি সাজার দরকার পড়ে না না সে তো সত্যি বাটপাড়ের ভয় কি করে সাজবে। হ্যাঁ ঠিকই। আর বলছে বিজেপির একজন কর্মী যুব মোর্চার সে জঙ্গি। আচ্ছা ভালো কথা, আচ্ছা দুজন, ছজন ওকে 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 আরে ভাই দুজন বললে তো রাগ করছো, একজন বললে আচ্ছা দুজন ধরেছে কে? আমি বলছি ধরেছে কি দিদির পুলিশ সিভিক ভলেন্টিয়ার ধরেছেও সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে থাকা কোনো না কোনো বাহিনী না। জম্মু কাশ্মীর পুলিশ ধরেছে। জম্মু কাশ্মীর কাদের হাতে আছে এখন? এই তো মহা মুশকিল। সেটা কাদের হাতে আছে এখন? সেটা কাদের হাতে আছে এখন? আবার সেন্ট্রাল ফোর্স বলিনি, আবারও বলছি যে নির্লজ্জকে লজ্জার ভয় দেখানোটা বোকামি। আবারও বলছি, এবারও বলছি যে এই যে কথাগুলো বলেছেন বিজেপিকে জঙ্গি বলে আবার লাভ নেই, কারণ বিজেপি জঙ্গিদেরই ঠাঁই দেয়। বেশ আচ্ছা ঠিক আছে, বিজেপি একদম খারাপ, অনির্বাণ ধরে নিলাম বিজেপি একদম খারাপ। লাইনে কথা বলো ভাই, উল্টো পাল্টা হাবি যাবে বলবার জন্য টিভি চ্যানেলে বসার কোনো যুক্তি নেই। টিভি চ্যানেলে বসে নিজের দোকান খোলার কোনো দরকার নেই। বললাম তো প্রজ্ঞা সিং ঠাকুর বললাম তো প্রজ্ঞা সিং ঠাকুরের নাম শুনতে পারে। আমরা কেষ্টতেই জর্জরিত, আমরা অনুব্রতই জর্জরিত। একজন করে বেশ দুজনকেই আমি থামাচ্ছি। তার একটাই কারণ, অনির্বাণরা একটা এক্সিট রুট খোঁজে কাশ্মীরে ঢুকে যাওয়া। না তুমি আচ্ছা 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 এইটা প্রজ্ঞা সিং ঠাকুরকে ছেড়ে দাও, প্রজ্ঞা সিং ঠাকুরকে ছেড়ে দাও। এইখানে দেখো তুমি বাংলা পুলিশের এই অফিসারকে চেনো কিনা দেখো তো। তুমি এই বাংলা পুলিশের রাজ্য পুলিশের এই অফিসারদের, হাওড়া পুলিশের বা কলকাতা পুলিশের এই অফিসারদেরকে চেনো দেখো কিনা দেখো তো। তুমি তো আইনজীবী, কন্টেম্পট অফ কোর্টের মামলা করবে কিনা দেখো তো। একবার সকাল ভোর 5টা 5:30টার সময় ঠিক কি কাণ্ডটা ঘটালো তারা একবার দেখো তো, দেখি একবার। রাতারাতি কার্যত পুরো যে বাসস্ট্যান্ড অঞ্চল সেটা ব্যারিকেড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, গার্ডরেল ব্যবহার করা হচ্ছে এবং সেই ব্যারিকেডগুলোকে মজবুত করতে এই রকমের দড়ি দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। সভাঘরের পাশেও কিন্তু বসানো হয়েছে পুলিশি নিরাপত্তা। একেবারে হেঁটে আসছে ভাস্কর ঘোষ আন্দোলনকারীরা। রিপাবলিক বাংলায় ভাস্কর ঘোষ রয়েছেন ডিএ আন্দোলনকারীরা নবান্নের সামনে, হাতে বালতি সমস্ত কিছু নিয়ে তারা এসছেন। ভাস্কর বাবু কেন ব্যারিকেড কেন? ভাস্কর বাবু কি বলবেন? ব্যারিকেড কেন সেটার উত্তর দিন। ব্যারিকেড এই কারণে যে আপনি এই কারণে যেতে পারবেন না, আমরা এটাকে ফাইল করছি। ঠিক আছে, ফাইল করেছেন কি? কেস নাম্বার কত? কথা বলতে দাও। কেস নাম্বার কত? আপনার সঙ্গে কালকে কথা হয়েছিল। কেস নাম্বার কত? আপনার সঙ্গে কালকে কথা হয়েছিল। কেস নাম্বার বলুন। আমরা কোনো ধাক্কাধাক্কি করতে চাই না। আমরা বসে বললেন ভাস্কর ঘোষ বসে বললেন এবং সভাঘরের সামনে নবান্নের সামনে হাইকোর্ট রায় দিয়েছে যে নবান্নের সামনে সভাঘরের সামনে যে বাস টার্মিনাস আছে সেখানে 2000 স্কয়ার ফুট জায়গা আমাদেরকে অ্যালট করা হয়েছে আমরা 72 ঘন্টার জন্য। তারপরেও আপনি বলুন এবার এই মুহূর্তে নবান্নের উপান্নের সামনে আমাকে দেখিয়ে দিই, একদম উপান্ন সভাঘর যেটা রয়েছে অর্থাৎ নবান্নের অদূরে নয় বরং একদম নবান্নের সামনেই বলা যেতে পারে বসে পড়েছেন আন্দোলনকারীরা, ডিএ আন্দোলনকারীরা তথা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। ভাস্কর ঘোষ সহ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এগিয়ে যাচ্ছেন। এই দেখা যায় নবান্ন, এই
নবান্নের সভাঘরের সামনেই কিন্তু তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন এবং একের পর এক গাড়িতে গার্ডরেল আনা হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করি। মাইক লাগানোকে নিয়ে, সাউন্ড সিস্টেম লাগানোকে নিয়ে কিন্তু বচসা পুলিশ এসে এখানে বাধা দেয়। কি বলেন আপনি চন্দ্রবাবু, কি বললেন? হাইকোর্ট বলেছেন যে 90 ডেসিবেলের নিচে যাতে শব্দ দূষণ না হয়, আমরা সেটা মেনেই করব, শব্দ দূষণ হবে না। লড়াই 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 চাই, ওরা বাঁচতে চায়। এই মুহূর্তে দেখো স্লোগান দিতে দিতে তাদের যে নির্ধারিত জায়গা, সেই জায়গায় কিন্তু তারা এসে উপস্থিত হলেন। স্লোগানিং চলছে এখানেই কিন্তু, যে আগামী দিন অর্থাৎ আগামীকাল বিকেল 4টে পর্যন্ত আন্দোলন চলবে। আমি ভাস্কর ঘোষ সারা দিন ধরে রিপাবলিক বাংলায় আপনারা দেখেছেন ভাস্কর ঘোষদের এই লড়াইটা। আমি ভাস্কর ঘোষ আপনার কাছে আসতে চাই। ভাস্কর ঘোষ, আপনারা তো সরকারি কর্মচারী, আপনারা জঙ্গি বা উগ্রপন্থী বোধহয় আপনার নামে কোনো ইউএপিএ মামলা বা এমন কোনো মামলা বোধহয় এখন অবধি আমি দেখিনি যেগুলোর জন্য আপনাকে কার্যত উগ্রপন্থী বা আপনার ভয়ে লস্করি তৈবা জঙ্গি যেন দাঁড়িয়ে পড়েছে, গোটা জায়গাটা কর্ডন অফ করে দিতে হয়েছে। এবং এই মিথ্যাচারটা কেন, যেখানে বলা হচ্ছে যে কোনো ধরনের পারমিশন নেই? আজকে সারাদিনকে কি দেখলেন? আজকে নির্লজ্জ জায়গা, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। যেটা দেখলাম সেই প্রবণতাটা এই রাজ্যের গণতন্ত্রের পক্ষে ভয়ানক। আদালত মানি না, মানুষের অধিকারকে স্বীকৃতি দিই না, এই সমস্ত কিছু করে আমি এমন কিছু কিছু জায়গা মুক্তাঞ্চল করে রাখতে চাই যেখানে মানুষের কোনো প্রতিবাদের অধিকার থাকবে না। আমরা সেই জায়গাটাকেই চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম। আমরা চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম যে 11 মাস ধরে যখন এই প্রশাসনের আমাদের কাছে আসার সময় হলো না, তাহলে আমাদেরকেই বাধ্য হয়ে প্রশাসনিক সদর দপ্তরে যেতে হবে। এবং কেন কোনো রাজ্যের সদর দপ্তরে সেখানকার সরকারি কর্মচারীরা তাদের অধিকারের কথা বলতে পারবেন না, তাদের বঞ্চনার কথা বলতে পারবেন না, সেটাও আমাদের কাছে বড় প্রশ্ন ছিল। আমরা খুশি যে আদালত সেই যে আমাদের অধিকার, সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। আমরা চাই সরকার আলোচনায় বসুক, আলোচনায় বসে এই সমস্যার সমাধান করুক। এবং আমরা এটাও চাই যে রাজ্যের মধ্যে এমন কোনো জায়গা থাকা উচিত নয় যেখানে এই রাজ্যের মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার প্রতিবাদের অধিকারকে প্রয়োগ করতে পারবেন না। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক মানুষের প্রতিবাদের অধিকার করার যে মৌলিক অধিকার সংবিধান দিয়ে রেখেছে, তাকে রক্ষা করার দায়িত্ব এই রাজ্যের প্রশাসনের। দুর্ভাগ্যের বিষয় যে এই রাজ্যের প্রশাসন চায় যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ বাবুরাম সাপুরের সাপ হয়ে থাকুক, যে ঢোসঢাস করবে না, ফোঁসফাঁস করবে না। তাহলে সুবিধাটা কি হবে? আমার 21শে আইন চালাতে সুবিধা হবে, সেখানে কোনো নতুন সংবিধান থাকবে না, কোনো কোর্ট থাকবে না, কোনো আদালত থাকবে না। দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার যে প্রবণতা পশ্চিমবঙ্গে চলছে বিগত 12 বছর ধরে, এই প্রবণতার বিরুদ্ধেই শিক্ষিত মানুষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বিগত 11 মাস ধরে লড়াইটা করছেন। আমরা খুশি যে সাধারণ মানুষ এখন এই লড়াইয়ের পাশে এসে দাঁড়াচ্ছেন। এই লড়াই চলবে। এই লড়াইটা কেবলমাত্র ডিএর লড়াই নয়, এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য 6 লক্ষ সরকারি শূন্য পদে স্বচ্ছতার সাথে কাউকে ঘুষ না দিয়ে স্থায়ীভাবে চাকরি অধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই। যে মেয়েটা আমার পাশে বসে আছে, আমার বোন, যারা যে লড়াইটা করছেন, আমাদের লড়াইটা এদের অধিকারটাকে আরো ত্বরান্বিত করার। কিন্তু ওদেরকেও তো, আমি দেবযানীর কাছেও আসতে চাই, তোমাদেরকেও তো মানে আজকে এত গায়ে লাগছে অনির্বাণদের, কিন্তু তোমাদেরকেও তো উগ্রপন্থীর মতন, জঙ্গির মতন টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাথরুম পর্যন্ত লক করে দেওয়া হচ্ছে, বাথরুমের পারমিশন দেওয়া হয় না আন্দোলনে। এটা কোন সভ্য দেশ বা রাজ্যে করা হয়? তোমরা কারা? তোমরা কি উগ্রপন্থী? তোমরা বিচ্ছিন্নতাবাদী? তোমাদের এই গণতান্ত্রিক অধিকারে এই ধরনের দমনপীড়ন হবে কেন? এটাই তো আমি বেসিক প্রশ্ন করে যাচ্ছি, জবাব চাই বাংলা। আমি শুধু একটা সংযোজন করে দিই। আজকে সকালবেলায় যখন আমরা গিয়ে বসি, আমরা শহীদ মিনার মঞ্চ থেকে বা রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে কর্মচারীরা এসেছিলেন, মহিলারা ছিলেন, এলাকার সমস্ত টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা হাতে বালতি নিয়ে, মানে বলা হয়েছিল যে মহিলাদেরকে দরকার হলে ওপেন জায়গাতে আপনারা যাবেন। মানে এইটা একটা প্রশাসনের মুখ। এই রাজ্যের মা বোনেরা দেখুন যে এইটা একটা প্রশাসনের মুখ, যেখানে আপনি প্রতিবাদ করতে গেলে আপনার মানে যে প্রাকৃতিক চাহিদা সেটা পূরণ করার মতো জায়গা, পাবলিক টয়লেটকেও ব্যবহার করতে দেওয়া হয়। এরকম ধরনের ঘটনা যেটা ভাস্কর দা বললো, এটা কি তোমরা ফেস করেছো তোমাদের আন্দোলনের সময়? হ্যাঁ, তা তো ফেস করাই হয়েছে। যে আমরা যেখানে মঞ্চ করে বসে আছি গান্ধী মূর্তি পাদদেশে, আমাদের সেখানেও টয়লেটের অবস্থা খুবই খারাপ। অনেকটা দূরে গিয়ে মেয়েদেরকে বাথরুম ইউজ করতে হয়, পেয়ান ইউজে।
একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল, সেটাকেও তুলে দেওয়া হয়েছে। বাথরুমে নিয়ে সমস্যাটা আমাদের শুরু থেকেই ছিল, এখনও আছে, আর পরবর্তীকালেও হয়তো চলবে সেটা নিয়ে। পুলিশের ভূমিকা, বারবার পুলিশের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। আমি ঠিক সেই জায়গাতে অরিন্দম বাবু, আমি আপনার কাছে আমি বারবার অনির্বাণকেও দেখালাম, অনির্বাণও নিশ্চয়ই বিবেক যদি থাকে তাহলে নিশ্চয়ই বলবে যে এটা তো মানে একেবারে মিথ্যাচার করা হচ্ছে। মাইকিং করে বলা হচ্ছে কোনো পারমিশন নেই, পারমিশন তো আছে, অন্তত ল অফ দ্য ল্যান্ডের একটি কোর্ট, সেই কোর্ট তো পারমিশন দিয়েছে, তারপরে এই পুলিশ কি করে বলে? কে শিখিয়ে দিয়েছে এই মিথ্যা কথা বলতে? ময়ূকবাবু, খুব দুঃখ লাগে জানেন, এই যে পুলিশের অ্যাকশন, যেভাবে নাকি মেয়েদের, যে বোনটি কথা বলল আজকে টিভিতে সারাদিন আমি দেখলাম, সত্যি খুব কষ্ট লাগে। এবার আমি আপনাকে বলি, আপনি দয়া করে কাশ্মীরের ব্যাপারটা শুরু করেছেন, যদি স্কোপ থাকে পরে একটু বলবেন আমাকে। তবে এটা আমি বলি যে ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট, তারা একটা পারমিশন পেয়েছিল এবং সেখানে তারা গেছেন, সেখানে নিশ্চয়ই অস্ত্র ছিল না। আমার এখনও মনে পড়ে, প্রবাবলি এপ্রিল মেতে রাষ্ট্রপতি যখন ক্যালকাটায় আসেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুগ্রহ করে দেশে মৌলিক অধিকার যাতে খণ্ডন না হয় সেটা লক্ষ্য করুন। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী যখন নাকি প্রাইম মিনিস্টারের কাছে যান, উনিও কিন্তু আজকে বলেছিলেন যে তদন্ত হোক নিরপেক্ষ। এবার আমি আপনাকে বলছি যে যেভাবে নাকি পুলিশ অ্যাকশান করেছে, এখানে তো আমি বলতে পারি না, কারণ পুলিশ সেখানে দেখেছে, পুলিশ যদি মনে করে থাকে তাহলে সেটা বলেছে। কিন্তু আপনি যে প্রথম স্টার্ট করলেন কন্টেম্পট অফ কোর্ট, এই যে পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে মেয়েদের যে হাহাকার দেখতে পাচ্ছি, যেভাবে নাকি আজকে মেয়েদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা যদি পুলিশ মনে করে থাকে, এখানে আমারও কিছু বলার নেই। কিন্তু এটা যদি তারা কমপ্লেন করে, এটা যদি সাবস্টেন্সিয়েট হয় যে পুলিশ ইনঅ্যাকশন, পুলিশ ডিড এক্সিড সামথিং, তাহলে হাইকোর্টে তো কন্টেম্পট অফ কোর্ট হতেই পারে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে গণতন্ত্রের অধিকার মতো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, আমাদের ধারাগুলো রয়েছে 21, 19, 19-এর ABC, যে মৌলিক অধিকার, আন্দোলন করতে হবে শান্তিপূর্ণভাবে, আন্দোলনের মধ্যে কোনো অস্ত্র নেওয়া যাবে না, তাদের বক্তব্য রাখতে হবে সেইভাবে শান্তিপূর্ণভাবে, এটা যদি খণ্ডন না হয় তাহলে পুলিশ কি করে করছে? আর পুলিশ যদি করে থাকে, ভয় পাচ্ছে, মানে শাসককে একদম বাংলার মানুষ এক লাইনের প্রশ্ন, না মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক কি ভয় পেয়ে গেছে? না মমতা, আপনি তো খোঁজ রাখেন, যদি রাস্তাঘাটে যে আলোচনাটা হচ্ছে, সত্যি মার্সিলেসলি যেভাবে নাকি আজকে গণতন্ত্রটাকে ধ্বংস করা হচ্ছে, যেভাবে আজকে পুলিশ নাকি এই সমস্ত ঘটনাগুলো করছে, এখানে পুলিশের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু খুব খারাপ লাগে অন্য রাজ্যের যে কথাগুলো আপনারা বলছেন, আমরা অন্য রাজ্য খোঁজ খবর রাখি। এবার আমি আপনাকে ঠিক বলছেন না, ভুল না, কাশ্মীর সম্পর্কে যে আজকে উপর বলছেন বাংলার থেকে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি কাশ্মীরে আছে, এটা কি বলছেন? আমি বলছি ময়ূক বাবু, আমি কাশ্মীরে গেছি দুবার। কাশ্মীরে একটা অনুষ্ঠানে আমি শুধু ন্যাশনাল ফ্ল্যাগটা তুলেছিলাম, দৌড়ে এসে আমার ন্যাশনাল ফ্ল্যাগটা কেড়ে নেয়, যে এখানে ন্যাশনাল ফ্ল্যাগ খুলবেন না। আজকে যে গত কয়েকদিন আগে যে স্বরাষ্ট্র মন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছে, বাংলার মানুষ শোনেনি, যে পেল্টিং অফ স্টোন, আজকে সেইখান থেকে আজকে কোথায়? আজকে দেখুন 10 গুণ বেশি আজকে টুরিস্টরা যাচ্ছে, আজকে দেখুন স্কুল কলেজ, আজকে দেখুন আজকে ক্রিকেট খেলা, আপনারা এগুলো দেখুন। আজকে যে লোকসভায় যে স্টেটমেন্টটা দিয়েছে, কোনো বক্তব্য রাখতে পেরেছে বিরোধীরা? কিছু বলতে পেরেছে? যে উনি তো স্টেটমেন্ট দিচ্ছেন না, স্টেটমেন্ট না বার করে দিচ্ছে, মানে কি আপনি 143 জনকে বার করেছে অনেক পরে, কিন্তু স্বরাষ্ট্র সচিব যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যটা তার অনেক আগে, সেই সময় কিন্তু এই কথাটা বলেনি। উনি তো তথ্য থেকে বলছিলেন, স্পিকারকে তথ্য থেকে বলছিলেন, খণ্ডন করতে পারবেন। আজকে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন, বহু মানুষ কাশ্মীরে যাচ্ছে, আমি তাদেরকে পাঠাচ্ছি। আমার আগামী দিনে যাওয়ার কথা গর্বে বুক ভরে যায় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট 2019 সালে 370 খোলার পরে এই যে ব্যাঙের মতো চিৎকার শুরু করেছে, তখন কেউ চিৎকার করেনি। একের পর এক হত্যা। আমি আশা করেছিলাম যে লোকসভা এটা বাস্ট করাবে, যে পশ্চিমবাংলার একজন এমপি ওইখানে লিজে কটা হোটেল খাটাচ্ছে। আমি দুর্ভাগ্য, আমি দেখেছি সেই হোটেল, নীরবে আজকে হোটেল চলছে ওখানে। ওইটা বাস্ট করায়নি কেন আমি জানি না, যদি আমার থেকে তথ্য চাই আমি জানিয়ে দেবো। সেই এমপি ওখানে কতদিন ধরে আজকে হোটেল করে বসে আছে। আমি ঠিক এই জায়গা থেকে আমি একদম আবার শুরু থেকে সজল ঘোষের কাছে যেতে চাই, কিন্তু সজলদা আপনার কাছে যাওয়ার আগে মানে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছি, মানে এই ধরনের মানে এটা সুস্থ লক্ষণ নয়। কাশ্মীরের পুলিশ, কাশ্মীরের গভর্নমেন্টও বোধহয় এই ধরনের দমনপীড়ন চালায় না নিজের লোকের সাথে। সরকারটার অংশ বিরোধী দলনেতা, সরকারটার অংশ যারা সরকারটা চালায়,
যারা থেকে যাবে, সজলদা কালকে আপনি মন্ত্রী হলে 5 বছর পরে চলে যেতে পারেন, কিন্তু ভাস্কর ঘোষরা থেকে যাবে, তাদের সরকারি কর্মচারীদের সাথে এভাবে কুকুর বেড়ালের মতন আচরণ করা হচ্ছে। আমার মজা হচ্ছে এদেরকে তো পুরস্কৃত করা উচিত। এই যে মুখ্যমন্ত্রী যে বলেন আমার এই এত ভাতা, এত সমস্ত কিছু, এই যে লক্ষ্মী ভাণ্ডার কারা করে? সরকারি কর্মচারীরা। এই কন্যাশ্রী, রূপশ্রী যা যা বলে ওরা, সেগুলো যারা এক্সিকিউট করে। আপনি বলুন তো, এই যে পুলিশগুলো মারছে বা পুলিশগুলো এই মেয়েদের পা ধরে টানছে, আমি ভাবি এদের বাড়িতে ছেলে পুলে বাবা মা কেউ নেই। এই যে 4% দিয়ে যে বেড়েছে, সেই দিয়ে ভাস্কর বাবুরা নেবে কিনা আমি জানি না, কিন্তু এই পুলিশগুলো তো নেবে। সেগুলো পাচ্ছে তো এই ছেলেগুলোর লড়াইতে, এই মানুষগুলোর লড়াইতে, আর তাদেরই মারছে। এমন কালিদাসও বলা এমন ছিল না যে ডালে বসে সে ডাল কাটে, এরা হচ্ছে সেই কালিদাসের। তাই নয়, নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উগ্রপন্থী নন। শুভেন্দু অধিকারী সচিবালয়, হয়তো শুভেন্দু অধিকারী আজ কাল পরশু বা হয়তো কোনোদিন মুখ্যমন্ত্রী হবেন না, বা হতেও পারেন, আপনিও জানেন। শুভেন্দু অধিকারী নবান্নতে যা গেলেন কি করে, তারপরে সিকিউরিটি বেড়ে গেল। এবং শুভেন্দু অধিকারীকে আমরা জিজ্ঞেস করেছিলাম, শুভেন্দু অধিকারী এই প্রশ্নের উত্তরে কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশ কেন এই ধরনের জিনিসগুলো করছে, শুভেন্দু অধিকারী কি বললেন একবার শুনবো। নিরাপত্তা দেখলেন কেমন? নিরাপত্তা দেখলেন থর করে কাঁপছে চোর মমতা। নিরাপত্তা দেখলেন কেমন? নিরাপত্তা দেখলেন থর করে কাঁপছে চোর মমতা। নিরাপত্তা দেখলেন কেমন? নিরাপত্তা দেখলেন থর করে কাঁপছে চোর মমতা। নিরাপত্তা দেখলেন কেমন? নিরাপত্তা দেখলেন থর করে কাঁপছে চোর মমতা। অনির্বাণ, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা পছন্দ করি না, কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার বলছেন যে ঠক করে আসলে তোমরা কাঁপছো, কারণ তোমরা বুঝতে পারছো ঢেউ উঠছে, কারাট উঠছে, জনরোষ যেভাবে তোমাদের বিরুদ্ধে, তোমরা ভয়ঙ্করভাবে এনিমি অফ দ্য পিপল হয়ে যাচ্ছ বোধহয়। এটা কি সত্যি কথা? না, বিজেপি যখন বলেছে, বিজেপি বলে না, চাকরি প্রার্থীরা বলছে, ডি আন্দোলনকারীরা বলছে, বিজেপি বলছে, কংগ্রেস বলছে, সিপিএম বলছে, সিপিআই বলছে, আরএসপি বলছে, ফরওয়ার্ড ব্লক বলছে, সাধারণ মানুষ বলছে, যার চাকরি চুরি গেছে সে বলছে। মানে সবার ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কেন সামনে চলে আসছো যারা সবকিছুর মূলে? দেখো, শুভেন্দুবাবু তো তার রাজনৈতিক অবস্থান নিয়ে আমার দ্বিমত রয়েছে, কিন্তু তিনি তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। তাকে এরকম কার্টুনের মতো তিরিং করতে দেখে আমার কিন্তু খারাপ লাগলো। এইগুলি করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তিনি যথেষ্ট আর মমতা ব্যানার্জি কি? যেটা দেখলাম সেটা না, আমি বলছি মমতা ব্যানার্জি কি? এক্ষুনি যেটা দেখালাম আপনি হাসছিলেন, অধিকারী কার্টুন, আর আপনি তো দেখলাম হাসছিলেন কেন? না, আমি জানতে চাই শুভেন্দুবাবুকে দেখে হাসছিলেন। না, আমি জানতে চাই কি। আচ্ছা, আপনার অসুবিধা হবে দল। আচ্ছা, শুভেন্দু বাবুর একটা অঙ্গভঙ্গি দেখে আপনি হাসছেন। আরে মুখ্যমন্ত্রী তো পুরোই কার্টুন মাল। মুখ্যমন্ত্রীকে দেখলেই এমনি বাংলার মানুষ। ব্যক্তিগত কোনো আক্রমণ প্রধানমন্ত্রীকে না, আমার একটাই কথা, অনির্বাণ তুমি এই ধরনের কথাবার্তা না, আমি অ্যালাউ করছি না, আমি শুধু একটা কথাই না, আমি অনির্বাণকে আবার বলছি, অনির্বাণ চোরকে চোরই বলবো। অনির্বাণ তুমি একটা কথা আমাকে বলো, তুমি বারবার ডাইভার্ট করার চেষ্টা করছো, তুমি আমাকে একটা কথা বলো, পুলিশের কাজ কি? শাসকের দাসত্ব করা। অনির্বাণ, পুলিশের কাজ কি? শাসকের দাসত্ব করা। আর ওই তৃণমূলীদের 30 সেকেন্ড। আচ্ছা, দেখুন, এই ডিএ আন্দোলনের ক্ষেত্রে হাইকোর্টের অর্ডার রয়েছে, স্পেসিফিক অর্ডার রয়েছে। সেখানে যদি তাহলে মিথ্যা কথা কেন বলছে ভাস্কর ঘোষদেরকে? আরে কি বলছো? ভোর 5:30 থেকে তুমি একটা রিপাবলিক বাংলা দেখছিলে না? তুমি বলেছো না পড়ে লোককে পড়েছো না, আপনি ছেড়ে আগে জানতে চাই আপনি পড়েছেন। ভাস্কর কি লেখা আছে? ভাস্কর বাবু অর্ডার কপিতে কি লেখা আছে? আপনি তো বিজেপি। ভাস্কর বাবু অর্ডার কপিতে কি লেখা আছে? বিজেপি না, আমাকে বলতে। হ্যাঁ, না শুনে নি আগে ভাস্কর বাবুর মুখ থেকে অর্ডার কপিতে কি লেখা আছে? এখন সরকারি কর্মচারী তোমার বিরুদ্ধে কথা বললেন বিজেপি। হাইকোর্টে স্পেসিফিক অর্ডার রয়েছে, সেখানে সেই অনুযায়ী ডিএ আন্দোলনকারীরা যদি ভুল করে থাকেন তার বিরুদ্ধে ভুল ঠিক ছাড়ো, পুলিশ কেন করছে আমাকে বলতে দাও। তার বিরুদ্ধে রাজ্যের আইনজীবীরা বলবেন, আর যদি পুলিশ ভুল করে থাকেন ভাস্কর বাবুদের আইনজীবীরা বলবেন। এখানে কেন পুলিশ মন্ত্রী ব্যবস্থা
ব্যবস্থা নেবেন? আপনি গিয়ে বলুন পুলিশ মন্ত্রী কেন ব্যবস্থা নেবেন? আপনি বলুন তো মাই লর্ডের বানান বলুন। আজকে পুলিশ মন্ত্রী মাই লর্ডের বানান বলুন। কেন আমাকে বলতে যেতে হবে? মাই লর্ডের বানান বলুন, বাংলাতেই বলতে যেতে হবে। মাই লর্ডের বানান কারণ এখানে শাসকের আইন, আপনি তো যেতে পারবেন, এখানে শাসকের আইন, হাইকোর্টে কেন যাব? আজকে আপনি বলতে পারবেন, আপনি তো পারবেন না। পুলিশ মন্ত্রী সেটা সহ্য করলো, এটা কি করে? আচ্ছা, আমি ভাস্করদার কাছে যাবো আবার। ভাস্কর ঘোষ, আপনারা কি নির্দিষ্টভাবে যে পুলিশ বারবার আপনাদেরকে হ্যারাস করছে, আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন? এটা আমরা নিতাম, কারণ যে পুলিশ অফিসাররা করেছিলেন তাদের নাম বলার পর্যন্ত সাহস হয়নি। সিপিকে যখন ডেকেছিলাম একবার বলে দেওয়ার পরে বলেছিলাম যে অপেক্ষা করুন, এরপরে আমরা আপনার বিরুদ্ধে কোর্টে যাচ্ছি। তারপর কিছু দেখাতে পেরেছিল যে যারা কোনো কিছু দেখাতে পারেনি। একটা নিয়ম হচ্ছে আইন অনুযায়ী সিঙ্গেল বেঞ্চের রায়টাকে যতক্ষণ পর্যন্ত না ডিভিশন বেঞ্চ খারিজ করছে ততক্ষণ পর্যন্ত সেই রায়টা বহাল থাকে। ওনারা চেষ্টা করেছিলেন, আমাদের কাছে পিছু হটে ওই জায়গাটাতে বসে আছি। যে অহংকারের দুর্গটা তৈরি করেছিল নবান্ন, সেই অহংকারটাকে চূর্ণ করেছে এই রাজ্যের শিক্ষিত সমাজ, সরকারি কর্মচারীরা। কোনো এইরকম করে অহংকারের জায়গা রাজ্যে রাখতে দেব না। আর আমাদের লড়াইটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। একটা প্রতিষ্ঠানকেও রাখেনি যেখানে দুর্নীতি নেই। প্রতিদিন এখানে যে আলোচনা হয় তার আলোচনার মুখ্য কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমরা ডিএ পাই না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এরা চাকরি পাচ্ছে না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো আজকে কেড়ে নেওয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ছাত্রছাত্রীরা উপযুক্ত পরিকাঠামো সহ শিক্ষা পরিকাঠামো পাচ্ছেন না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মচারীরা লড়ছেন। এই দুর্নীতি শেষ করে এই লড়াই থামবে, আমি দেখতে চাই। আমি একবার বাংলার মানুষের স্লোগান এই মুহূর্তে, সরকারি কর্মচারীদের স্লোগান, চাকরি প্রার্থীদের স্লোগান। একটা সময় কলকাতা শহর স্লোগানের শহর ছিল, এবং আবার হয়তো কলকাতা শহরটা স্লোগানের শহর হয়ে যাচ্ছে। ভালো লাগছে হয়তো, আবার খারাপও লাগছে, রাগও লাগছে। স্লোগানগুলো যেটা গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে শোনা যাচ্ছে, কিন্তু নবান্নতে সেই আওয়াজ পৌঁছাচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে। পৌঁছাচ্ছে আজকে বারান্দা থেকে, প্রত্যেকটা বারান্দা থেকে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, আমরা ছবি জুম করে তুলেছি। অসম্ভব ভালো। ওরা তো আপনাদেরই সমর্থক। আজকে ডিএ যে বাড়লো, শুনুন, আজকে ডিএ বাড়লে কি ওরা পায় না? আজ মজার ঘটনা শুনুন, যত পুলিশ যারা লাঠি মারছে তারা পায় না। আধিকারিকরা ওখানে এসে বাধা দিচ্ছিলেন, পিছন থেকে সাধারণ পুলিশ কর্মীরা বলছেন আপনাদের সাথে আছি আমরা। মানে লড়াইটাকে আমরা ঘরে নিয়ে লড়াইটা বোধহয় একেবারে সম্মুখ সমরে চলে যাচ্ছে শাসক বনাম সাধারণ মানুষের। আমি একবার স্লোগানগুলো শুনে নেব এবং তারপর দেবযানীর কাছে যাবো আবার। ধরে মারোটা, তোড়ি ধরে মারোটা, হীরক রানী খান খান। কি বলছে? দড়ি ধরে মারোটা। কি বলছে? কি বলছে? দড়ি ধরে মারোটা, রানী হবে খান খান, রানী হবে খান খান। 14টা লান নিচে টান, রানী হবে খান খান। 14টা লান নিচে টান, রানী হবে খান খান। 14টা লান নিচে টান, রানী হবে খান খান। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। আমাদের দয়া নয়, চাইছি তাদের হকে দিয়ে বুঝিয়ে দেবে দরকার। ভুল বলছে কোর্টের রায় পরিষ্কার, দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া দরকার। দেবযানী, বড়দিন আসছে, নতুন বছর আসছে, 2024 সাল আসছে, সবচেয়ে বড় সাল বলা হচ্ছে 2024 সালকে। চাকরি এখনো পেলে না তোমরা, চাকরির কোনো আশাও হয়তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না। রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, আন্দোলনে আবার জোরদার করার ভাবনা চিন্তা হচ্ছে? না, আজকে যা বৈঠক হয়েছে তাতে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তর যা বলেছেন তাতে ওনাদের কথা শুনে, মানে আমাদের 7 প্রতিনিধি যারা গেছিলেন তাদের থেকে আমরা শুনলাম যেটা, যে একটা জটিলতা তৈরি হয়েছিল, আইনি জটিলতা, যেটা শিক্ষা দপ্তর থেকে হোক বা যেভাবেই হোক তৈরি হয়েছিল, সেটা কাটানোর জন্যে ওনারা একটা সময় চেয়েছেন। আর আমরা আশাবাদী যে এই সময়ের মধ্যে বা তার আগেও হয়তো এই জটটা কাটবে। একটা আমরা কখনো হতাশ হইনি, আর আজও হতাশার কোনো জায়গা নেই। দেবযানী, আপনাদের হতাশ হওয়ার কোনো জায়গাও নেই। গোটা বাংলার মানুষ দেখছে কিভাবে দাঁতে দাঁত চেপে আপনারা এই লড়াইটা করছেন। গত 20 তারিখে যে হলফনামাটা জমা দিয়েছে কমিশন, যে মাল্টি লেয়ার করাপশনটা হয়েছে, সেই মাল্টি লেয়ার করাপশনের যে হলফনামা জমা পড়েছে, তারপরে মনে হয় না যে আমাদের হতাশার কোনো জায়গা আছে। আমাদের যে দাবিটা ছিল যে আমরা করাপশনের শিকার, সেই শিকারটা কিন্তু খাতায় কলমে প্রমাণ করে দিল আজকে এই এসএসসি। কিন্তু এইটা আমি বুঝতে পারছি না সজলদা, ভূতে খেয়ে যাচ্ছে চাকরি, এই যে মাল্টি লেয়ার করাপশন হয়েছে, চাকরিটা কে পয়েন্টে আসছে? আমি একটা অন্য পয়েন্টে আসছি।
এই নতুন বছরে আমাদের সকলের, মানে যারা তৃণমূল করে, যারা অন্য পার্টি করে, যারা ভারতীয় জনতা পার্টি তো নিশ্চয়ই চাইবে, সকলের, বাংলা সাধারণ মানুষ সকলের উইশ হওয়া উচিত, যারা এতদিন ধরে চাকরির দাবিতে বসে আছে, যারা অন্যান্য ডিএর দাবিতে, আরও অন্যান্য আছে দাবিতে বসে আছে, তাদের নতুন বছরে তাদের যেন সেই মনের ইচ্ছেটা পূর্ণ হয়, কারণ তাদের দাবিটা ন্যায্য। কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, যে আজকে ব্রাত্য বসু তিনি যেটা বলেছেন, আমি দেবযানীর মুখে যেটা শুনলাম, আমার বোনের মুখে, যে একটা আইনি জটিলতা ছিল, সেটাকে এবার কাটানো হচ্ছে। আচ্ছা, আইনি জটিলতা কোথায় গিয়ে কাটে? আইনি জটিলতা তো আইনের আদালতে গিয়ে কাটে। আইনি জটিলতা যদি ঘরে বসে কাটিয়ে নেওয়া যায়, তাহলে প্রশ্নটা হচ্ছে ওদের জীবন থেকে 10টা বছর কেড়ে নেওয়া হলো কেন? সজল ঘোষ, কুণাল ঘোষকে, আমি কুণাল ঘোষের ছবি বারবার ব্রাত্য বসুর পাশে, না না না, আমি বলছি শুনুন, কুণাল ঘোষ, না না, আমি একটা কথা বলছি শুনুন, আমি বলছি শুনুন, কুণাল ঘোষ যদি একটা পাকা চোরও হয়, আমি বলবো যদি ও এইটা করিয়ে দিতে পারে, ও রত্নাকর থেকে খানিকটা হলেও বাল্মীকি পথে এক পা এগোলো, আমি মনে করবো। কিন্তু সেটা কথা না, প্রশ্নটা হচ্ছে আজকে যেটা কুণাল ঘোষ করতে পারলো, সেটা ভাইপো এতদিন করতে পারিনি কেন? মুখ্যমন্ত্রী এতদিন করতে পারিনি কেন? তাহলে কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রী করে দিক। বাংলার মানুষ তো হলে কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রী হিসেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যেই যা বলুক কিন্তু কিছু করা যাবে না, মানে কে ঠিক বলছে এটা আমি জানি না। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সময়ের অভাবে বাইকটা শোনাতে পারবো না। ব্যাস ঘেটে গেল। না ঘেটে না, আরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলার সামনে বসেছে, হাসতে হাসতে বলছিলেন আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফিস ভালো, বড় আইনজীবী। আমার প্রশ্নটা বলো ময়ূক, যদি আইনি জটিলতা থাকে তাহলে তো কোর্টে গিয়ে সেই আইনি জটিলতা কাটাতে হবে। আজকে আইনি জটিলতা ওরা যদি মিটিং করে কাটিয়ে নিতে পারে, তাহলে 10টা বছর ফিরিয়ে দিক সরকার। না, 10টা বছর ফিরিয়ে দেওয়ার থেকেও বড় কথা, 10টা বছরে ওদের যা যা অ্যাডভান্টেজ ছিল সেগুলো ফিরিয়ে দিক সরকার। আমি 30 সেকেন্ড আপনাকে দিচ্ছি, এই 10টা বছর 15টা বছর এগুলো তো ডিজার্ভ করে না। আজকে কাশ্মীরের সাথে তুলনা করা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে কলকাতার। আমার তো মূল প্রশ্নটা হচ্ছে কলকাতার ছেলেমেয়েরা, কলকাতার সরকারি কর্মচারীরা এটা তো ডিজার্ভ করে না। এটা আপনাদের যে পরিস্থিতিতে নামিয়ে আনা হয়েছে তার জন্য তো গঠিত অপরাধ করছে সরকার। বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা সাউথের রাজ্যে ধান পুঁততে যাবে, ট্রেন দুর্ঘটনায় মারা পড়বে, টানেল খুঁড়তে গিয়ে টানেলে আটকা পড়ে মৃত্যুর প্রমাদ গুনবে, আমরা এটাও কি ডিজার্ভ করি? আমরা ডিজার্ভ করি যে একজন প্রশাসক, আপনারা আমার বাড়ির মেয়েটা ধর্ষিত হবেন, তারপরেও বলবেন যে এটা একটা সামান্য ঘটনা। পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে কৃষ্টি, তাকে তিলে তিলে শেষ করা হয়েছে। বাঙালি জাতি আজকে তার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, এটা বলে আমরা মনে করি। বেশ, অরিন্দম দা, শেষ 30 সেকেন্ড। আমরা অনির্বাণ বাবু যে কথাটা বললেন, আইনি লড়াইটা অ্যাডভোকেট ভার্সেস অ্যাডভোকেট। মহিকবাবু, আমি আপনাকে বলছি, এমনও দিন গেছে হাইকোর্টে একটা অসহায় নারী তার বিচারের জন্য পোস্ট কার্ডে লিখে পাঠিয়েছে বিচারককে, এবং বিচারক তাকে ডেকে আজকে হাইকোর্ট এনগেজ করেছে অ্যাডভোকেট। এই মানে তাই নয় যে আইন করতে গেলে হাইকোর্টে যেতে গেলেই আজকে উকিল দরকার, আমার টাকা দিয়ে খরচ এবং মানবিক উকিল, তা নয়। যদি চিঠি জানান, সেইভাবে যদি চিঠি যায়, সেইভাবে যদি বিচারকের কাছে যায়, বিচারক যদি মনে করে থাকে সে সব দিক থেকে আজকে ডিপ্রাইভড হচ্ছে, তাহলে বিচারক তাকে ডেকে একদম এবং তার পাশাপাশি জবাব চাই বাংলাতে যারা এই মুহূর্তে ভোট দিয়েছিলেন। প্রায় 14 থেকে 15,000 মানুষ লাইভ স্ট্রিমিং এ দেখছিলেন এবং তারা ভোট দিয়েছিলেন। আমি প্রশ্ন করেছিলাম তাতে, ময়ূকের প্রশ্ন ছিল আন্দোলনের ঝাঁজে ভয় পাচ্ছে সরকার। কত শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন এবং কত শতাংশ মানুষ না বলেছেন দেখে নিয়ে এই মুহূর্তে ফেসবুকে এই মুহূর্তে কত মানুষ মনে করছেন যে না ভয় পাচ্ছে সরকার। 86% মানুষ মনে করছেন ভয় পাচ্ছে সরকার, আর 14% মানুষ বলছেন না ভয় পাচ্ছেন না সরকার বাহাদুর। এর পাশাপাশি ইউটিউবে এই মুহূর্তে আন্দোলনের ঝাঁজে ভয় পাচ্ছে সরকার কত মানুষ বলছেন এই মুহূর্তে 92% মানুষ এই মুহূর্তে বলছেন ভয় পাচ্ছে, এবং 8% মানুষ মনে করছে না ভয় পাচ্ছে না। এরাই হয়তো পলিটিক্যালি মোটিভেটেড। আমার প্রশ্ন ঠিক এই জায়গাতেই, প্রিয় দর্শক, প্রিয় বাংলার মানুষ, এটা কতদিন চলবে? এই অসভ্যতামিটা কতদিন চলবে, যেখানে প্রতিদিন ভোরবেলা থেকে আমাদের দেখাতে হবে আমাদের সরকারি কর্মচারী যারা, আমাদের চাকরি প্রার্থী যারা, তাদের উগ্রপন্থীর মতন, জঙ্গিদের মতন টেনে হিচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হবে। এই ছবি আমরা কাশ্মীরে দেখেছি, উগ্রপন্থীদের সাথেই এটা করা হয়, চাকরি প্রার্থী বা আমাদের বাংলার ছেলেমেয়েদের সাথে না। এবং এই প্রশ্নটাই বারবার করছে বাংলা, জবাব চাইছে বাংলা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।